আসসালামু আলাইকুম তাসেল ভাই, আশা করি বরাবরের মতো ভালোর দলে আছেন। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা বলবো না, তবে সময় পেলে শোনা হয়। আমি ইয়াসমিন তিথি, গাজীপুর থেকে লিখছি। ঘটনাটি আমি শুনেছি আমার প্রতিবেশী এক চাচির থেকে। আমি ছোট থেকেই বেশ সাহসী এবং ভৌতিক ঘটনা শুনতে খুব পছন্দ করি, কিন্তু আমার সাথে কখনো প্যারানর্মাল কোনো কিছু ঘটেনি। তাই আমাকে ভয় দেখানোর জন্য চাচি একদিন বললেন আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলবেন। আমিও বেশ আনন্দিত হয়েছিলাম। 2020 সালের জানুয়ারি মাসে উনি ঘটনাটি আমাকে শেয়ার করেন। তারিখটা আমার সঠিক মনে নেই। যাই হোক, আমি ঘটনা শুরু করছি। সঙ্গত কারণে আমি ওনার ছদ্মনাম বন্যা ব্যবহার করছি। বিশেষ দ্রষ্টব্য চাচির জীবনের শুরু থেকে বলছি, কারণ এটার সাথে এই ঘটনার সংযোগ রয়েছে। ঘটনাটি বেশ বড় হবে, ধৈর্য না হারিয়ে পুরো ঘটনাটি শোনার অনুরোধ করছি। বলছেন বন্যা চাচি তার ভাষায়। আমার বাবার বাড়ি পাবনা জেলায়। আমার বয়স যখন 5 বছর, তখন আমার মা মারা যায়। বাবার একটা বিয়ে করেন। সৎ মা আমাকে খুব মারধর করত, ঠিক মতো খেতে দিত না, বাবাও কিছু বলতো না। আমি স্কুলে পড়তে চাইলে মারত। এভাবেই চলছে আরো কিছু বছর। যখন আমার বয়স 12 থেকে 13, তখন বাবা পাশের বাড়ির এক ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। সেখানেও আমাকে খুব টর্চার করত। সহ্য করতে না পেরে বিয়ের 3 মাসের মাথায় আমি পালিয়ে আমার নানা বাড়ি বগুড়ায় চলে যাই। কিন্তু তারা আমাকে কি দেখবে? তাদের অবস্থা নুন আনতে পান্তা ফোরানোর মতো। দুবেলা খেতে দেওয়ার বিনিময়ে আমি তাই পরের বাড়িতে কাজ করতাম, কখনো খেতে কাজ করতাম। এমনি একদিন খেতে কাজ করে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে যাই। এক ট্রাক ড্রাইভার আমাকে দেখে এবং সে আমার হুঁশ ফেরায়, আমাকে বাড়ি নিয়ে যায়। সব শুনে উনি আমাকে দত্তক নেন, কারণ ওনার মেয়ে ছিল না, একটা ছেলে। যাই হোক, ওই বাড়িতে আমি বেশ ভালোই ছিলাম। আমাকে আমার পালিত বাবা অনেক ভালোবাসতেন। আমার ভাই আমার থেকে বড় ছিল, সে যে স্কুলে পড়তো সেখানে আমাকেও ভর্তি করিয়ে দেয়। আমার মা, মানে পালিত মা, সেও আমাকে আদর করত। তবে আস্তে আস্তে মা কেমন যেন পাল্টে যেতে থাকলো, জানি না কেন। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার ভাই কলেজে উঠেছে। ভাইয়ের কাছে মোবাইল ছিল। যখন ভাই মোবাইল চার্জে লাগিয়ে বাইরে যেত, আমি লুকিয়ে টেপাটিপি করতাম। এভাবে এক ছেলের সাথে আমার পরিচয় হয়। যেহেতু আমার পালিত মায়ের ব্যবহার তখন আমার প্রতি ভালো ছিল না, তাই আমি পালিয়ে যাই ওই ছেলের কাছে। 2014 সাল। ছেলের নাম আবির। বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতৈল গ্রামে। আমি যেদিন ওই বাড়িতে যাই, ওই দিন রাতেই আমাদের বিয়ে দেয়া হয়। আমার শ্বশুর মেনে নিয়েছিলেন, তবে শাশুড়ির মত ছিল না। তবুও বিয়ের পর উনি কয়েকদিন বেশ ভালোই ছিলেন। তারপর আমার পরিবার এবং আমার আগের বিয়ে সম্পর্কে তারা জানতে পারেন। আমার শাশুড়ি লোভী মানুষ ছিলেন। তিনি আমাকে মেনে নেবেন যদি আমার বাবা তাকে টাকা দেন। আমার বাবাকে, অর্থাৎ আমার আসল বাবাকে ডাকা হয়। সে তো আমার পরিচয়ই দেবে না। পরে শাশুড়ি আমাকে আর ওখানে থাকতে দিতে রাজি হন না, তবে আমার শ্বশুর তাকে আটকায়। এভাবে এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে গিয়ে পড়লাম আমি। আমার স্বামী এবং শ্বশুর আমাকে অনেক ভালোবাসতেন, তবে শাশুড়িকেও যথেষ্ট ভয় পেয়ে চলতেন সবাই। আমি অনেক চেষ্টা করেছি শাশুড়ির মন জয় করার, পারিনি। এভাবে বিয়ের 1 বছর পূর্ণ হওয়ায় শাশুড়ি রাতে ঘুমিয়ে যাওয়ার পর আমার স্বামী রাতে লুকিয়ে আমাকে বাইরে নিয়ে যায় ঘুরতে। তখন রাত 11টা থেকে 12টা বাজে। গ্রাম এলাকা, তাই বাইরে কোনো মানুষ নেই আমরা ছাড়া। আমরা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার চুল খোলা ছিল। প্রায় আধ ঘন্টা পর আমি অনুভব করি আমার গায়ে কেমন যেন একটা ঠান্ডা বাতাস লাগলো। তখন গরমকাল ছিল, বাতাস বইছিল, তবে ওই বাতাসটা একটু আলাদা ছিল। যাই হোক, আমি সব কিছু মনে করিনি। ওই দিনের মতো লুকিয়ে বাসায় চলে আসি। ঘটনা এখান থেকে শুরু। এরপর থেকে আমি প্রায় রাতে শাড়ি পরে সেজেগুজে বিছানার উপর দাঁড়িয়ে নাচানাচি করতাম। আমার স্বামী আমাকে থামতে বললে আমি তাকে মারতে যেতাম। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর আমি বেহুশ হয়ে যেতাম এবং হুঁশ ফিরলে আমার কিছুই মনে থাকতো না। এই ঘটনা বেশ কয়েকদিন চলছে, কিন্তু আমার স্বামী তখনও বাড়িতে কিছু জানায়নি, যেহেতু ঘটনাটা শুধু রাতেই ঘটত। তবে আমার ননদ একদিনে সব দেখে ফেলে এবং আমার শাশুড়িকে জানায়। আমার শাশুড়ি আমাকে হেল্প করবে তো দূরের কথা, বরং আমাকে ডাইনি বলে গালি দিতে থাকে। তবে আমার শ্বশুর একজন হুজুর ডেকে আনেন। হুজুর আমাকে দেখে বলেন বাতাস লেগেছে। এই বলে তিনি আমাকে কিছু তাবিজ দেন। তারপর আমার আর কোনো সমস্যা হয়নি। আমার বিয়ের 2 বছর পর আমি কনসিভ করি।
আমার শাশুড়ি এই খবরে মোটেও খুশি ছিলেন না। আমার তখন 2 মাস চলে। আমার শাশুড়ি আমাকে একটা ঔষধ দিয়ে বললেন খেলে নাকি বাচ্চা ভালো হবে। আমি পড়ালেখা জানি না, আমি খেয়েও নিলাম। তার 2 ঘন্টা পর আমার ব্লিডিং হওয়া শুরু হলো। আমি এতদিন ওনাকে সন্তুষ্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এইবার আমি রেগে গেলাম, চিৎকার করতে শুরু করলাম। আমার শ্বশুর রাজশাহীতে একটা ব্যাংকে চাকরি করতেন, তিনি ওখানেই থাকতেন, প্রতি সপ্তাহে বাড়ি আসতেন। উনি এসব দেখে আমাকে আর আবিরকে রাজশাহী নিয়ে গেলেন আর ওনার কাছেই থাকতে বললেন। তবে শাশুড়ি যেন না জানে। ওখানে কিছুদিন ভালোই ছিলাম, তবে হঠাৎ একদিন রাতে আমি নাকি ভয়ঙ্কর সুরে আবিরের নাম ধরে ডাকছিলাম। আবির ভয় পেয়ে আমার শ্বশুরকে ডাকলে তিনি সূরা পড়ে কোনোভাবে আমাকে ওই দিন শান্ত করেন। কিন্তু এরকম প্রায় হতে থাকলো। আমি প্রচুর চিৎকার করতাম, প্রতিবেশীরাও আমার জন্য ঘুমাতে পারত না। আমার শ্বশুরকে অভিযোগ করতে লাগলো। কোনো উপায় না পেয়ে আমার শ্বশুর আবার একজন হুজুর নিয়ে আসলেন। হুজুর ঘরে ঢোকা মাত্রই আমি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকলাম এবং চলে যেতে বললাম, কিন্তু হুজুর গেলেন না। উনি দোয়া পড়ে আমাকে ফুঁ দিলেন। এভাবে কিছুদিন চলার পর আমি বেহুশ হয়ে গেলাম। তারপর আমার শ্বশুরকে একটা তাবিজ দিয়ে বললেন, আমি এখনই কিছু বলতে পারছি না, আপাতত ওনাকে বেঁধে দেন। এতে আল্লাহর কালাম লেখা আছে, যাই থাকুক না কেন ওনার কাছে আসতে পারবে না। তারপর যদি কাজ না হয় আমাকে জানাবেন। এই বলে উনি চলে গেলেন। আবির আমার হাতে তাবিজ বেঁধে দিল। ওই দিন কিছু হয়নি, তবে মাঝরাতে আমি আবার ভয়ঙ্কর কণ্ঠে আবিরকে ডাকলাম এবং তাবিজ আবিরের গায়ে ছুঁড়ে মারলাম। বললাম, কি মনে করছিস তাবিজ দিয়ে আমাকে সরিয়ে রাখতে পারবি? তোকেও মারবো, তোর বাপকেও মারবো, ওই হুজুরকেও মারবো। আবির এসব শুনে ভয়ে ঘর থেকে বের হয়ে দরজায় তালা মেরে দেয়। তারপর আমি খোল খোল বলে চিৎকার করতে থাকি। ফজরের আজান পর্যন্ত আমি নাকি এরকম চিৎকার করছিলাম। তারপর আবির কোনো শব্দ শুনতে না পেয়ে দরজা খুলে দেখে আমি বেহুশ হয়ে মেঝেতে পড়ে আছি। পরে আমার শ্বশুর আর আবির আমাকে ধরে বিছানায় শুইয়ে দেয় আর ওই হুজুরকে কল করে। হুজুর আজ ব্যস্ত, তাই পরের দিন আসবেন বলে ফোন রেখে দেন। আবির হুজুরের দেয়া তাবিজটা আমাকে পরিয়ে দেয়। ওই দিন আমার সাথে আর কিছু হয়নি। পরের দিন আমার শ্বশুর অফিসে যাওয়ার আগেই ইলিশ মাছ, গরুর মাংস কিনে দিয়ে যান। হুজুর আসতে আসতে দুপুর হয়ে যাবে। আবির কোনো চাকরি করতো না, তাই ও বাসাতেই থাকতো। যাই হোক, আবির বাজার এনে আমাকে রান্না করতে বলে। তখন আমি একদম স্বাভাবিক, আমি কাটাকাটি করার জন্য ওগুলো নিয়ে রান্নাঘরে যাই আর আবির ঘরে বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পর আবির রান্নাঘরে এসে দেখে আমি ইলিশ মাছ কেটে ওগুলো নাড়ি ভুড়ি আঁশ যেগুলো ছিল সেগুলো বসে বসে খাচ্ছি। আবিরকে দেখে ভয়ঙ্কর হাসি দিয়ে ওকেও খেতে বলি। আবির কি করবে বুঝতে না পেরে আমাকে রান্নাঘরে আটকে রেখে আমার শ্বশুরকে কল করে। আমার শ্বশুর বাসায় এসে রান্নাঘর খুলে দেখে আমি মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছি। আমার মুখে মাছের রক্ত, ময়লা লাগানো। এর মধ্যে হুজুর চলে আসলেন। আমাকে ঘরে নিয়ে বিছানায় শোয়ানো হলো। হুজুর তার কাজ শুরু করলেন। আমার শ্বশুরকে বললেন আমাকে কালো জাদু করা হয়েছে। তারপর এটা কাটানোর জন্য উনি বিভিন্ন জিনিস জোগাড় করে আনতে বললেন। আমি সেগুলো উল্লেখ করছি না। আমার শ্বশুর সপ্তাহখানেকের মধ্যে এগুলো জোগাড় করে হুজুরকে দিলেন এবং এই 1 সপ্তাহ হুজুর রোজ এসে আমাকে দেখে যেতেন, দোয়া পড়ে ফু দিতেন, আরও 2টো তাবিজ দিয়েছিলেন। হুজুর তারপর কালো জাদু থেকে আমাকে মুক্ত করতে সফল হন। এগুলো সব পরে আবিরের কাছ থেকে শোনা। আমার ঠোঁট মুখে ক্ষত হয়ে গিয়েছিল। আবিরের থেকে শোনার পর বমি করে দিয়েছিলাম। কালো জাদু কে করেছে কথা জানতে চাইলে আমাকে কেউ কিছু বলেনি তখন, কিন্তু আমার সন্দেহ আমার শাশুড়ির ওপর হয়। তাই একদিন লুকিয়ে আমি এই হুজুরকে কল দেই এবং জানতে চাই। হুজুর প্রথমে কিছু বলতে না চাইলেও আমার অনেক আকুতি মিনতির পর তিনি আমাকে বলেন আমার শাশুড়ি আবিরের থেকে আমাকে দূরে সরানোর জন্য এই জঘন্য কাজ করেছিলেন। এটা শুনে আমি খুব কষ্ট পাই, কারণ আমার শ্বশুর বাড়ির এলাকায় সবাই জানে আমি তাকে সন্তুষ্ট করার জন্য কত চেষ্টা করেছি। পরে আমি আবিরকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে গাজীপুরে চলে আসি আর দুজনে এখানে চাকরি নেই। এই ছিল আমার ঘটনা। জানি গুছিয়ে বলতে পারিনি। আমি ইংরেজির ছাত্রী, তাই বাংলা লিখতে গেলে প্রচুর স্পেলিং মিস্টেক হয়। যদি ভালো লাগে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঘটনাটি শেয়ার করবেন। তারপরে তিনি তার নাম এবং সবকিছু শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন। ভূত.com এখন এমন একটি প্ল্যাটফর্ম হয়েছে যা মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার জন্য একটি জনপ্রিয় মাধ্যম। আমি মাহিম বলছিলাম নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোনাইল ইউনিয়নের চর গোবিন্দপুর থেকে। প্রথমে ভূত FM এবং ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা আমি। অনেকদিন ধরেই ভাবছি আমার সাথে ঘটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। দ্বিতীয়ত, আপনার ইমেলটা জানা ছিল না। মেসেঞ্জারে যখন আপনার ইমেলটা জানলাম তখনই আপনার কাছে ঘটনা লিখতে বসলাম। এই প্রথম কোনো ঘটনা শেয়ার করছি, আশা করছি প্রিয় লিসেনার্সদের ভালো লাগবে। যদি আমার ঘটনা সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনাবেন। রাসেল ভাই, এই প্রথম লিখছি, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা আঁতকে ওঠার মতো। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনার সালটা 2020। সেবার আমি SSC পরীক্ষার্থী। সামনে পরীক্ষা থাকায় চাপটা একটু বেশিই ছিল পড়ার। আমার ফুফাতো ভাই সেইবার HSC পরীক্ষার্থী। আমাদের বাড়ির পাশে ভালো কলেজ থাকাতে ফুফাতো ভাই আমাদের বাড়িতে থেকেই লেখাপড়া করতেন। প্রতিদিনের মতো আমি আর লিমন ভাই রাত 12টার পর ঘুমোতে যেতাম। এদিকে পরীক্ষাও খুব সামনে। হঠাৎ একদিন রাতে আমার সারা শরীর অবশ হয়ে আসার মতো হয়। মনে হচ্ছিল সমস্ত পৃথিবী আমার শরীরের ওপরে ভর করে আছে। আমার দম বন্ধ হয়ে আসে। আমার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। অনেক চেষ্টা করেও জোরে একটা শব্দ করতে পারিনি। মনে মনে আয়াতুল কুরসি পড়ি আর ঘুমাতে থাকি। পাশ থেকে লিমন ভাইয়া অনেকবার ডাকে, মাহিম মাহিম মাহিম। এভাবে কতবার ডেকেছিল আমার জানা নেই। আমি ওর ডাক না শোনাতে লিমন ভাইয়া আমাকে সজোরে একটা আঘাত করে। সাথে সাথে আমি আবার আগের অবস্থায় ফিরে আসি এবং ভাইয়া আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? আমি বললাম, কই কিছু না তো। আমাকে মারলি কেন তুই? ভাইয়া আমার কথার কোনো উত্তর দিল না। লাইট ধরে দেখি ভাইয়া ঘুমিয়ে আছে। আমি তখন কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর কাছে শেয়ার করলাম বিষয়টা। আম্মু বলল বোবায় ধরেছিল। আম্মুর কথা শুনে আমি বিষয়টা নরমালি নিলাম। লোকের মুখে শুনেছি বোবা জিন ধরলে নাকি এমন হয়, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হলেই ভালো হতো। এই ঘটনা ঘটার 3 দিন পরে আরও একটি ঘটনা ঘটে। দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন আমি একা। ভাইয়া কলেজ করে এসে গ্রামের বাসায় চলে যায়। প্রতিদিনের মতো আমি সেই দিনও রাত 12টায় ঘুমোতে যাই। ভাইয়া না থাকায় একটু ভয় করছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার টের পাইনি। শীতের রাত থাকায় লেপ নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ফোনটা নিয়ে দেখি রাত 3টা বাজে। ফোন রেখে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। ভাবলাম কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলে ঘুম আসবে। চোখ বুজেই আছি, হঠাৎ অনুভব করি আমার লেপটা আমার শরীর থেকে 2 হাত উঁচুতে ঝুলছে। আমি অনেক চেষ্টা করি চোখ খোলার, কিন্তু পারি না। মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। কিছুক্ষণ পরে লেপটা আমার শরীরের সাথে লেগে যায় এবং আবার অনুভব করি লেপের ওপর দিয়ে কিছু একটা হাঁটছে এবং আমার পেটে তা স্পর্শ করছে। আমি আরও ভয় পেয়ে যাই, কিন্তু কিছুতেই আমি চোখ খুলতে পারছি না। আমি মনে মনে আবারও আয়াতুল কুরসি সাথে দোয়া ইউনুস পড়তে থাকি। এরপরে আমি আগের মতো নর্মাল হয়ে যাই। চোখের পাতা খুলতে যাব, বিশ্বাস করেন রাসেল ভাই, চোখ খুলে এমন দৃশ্য দেখব এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখ খুলে আমি দেখি আমার লেপের তলে একটি আলোতে আলোময় হয়ে গেছে এবং আমি ভয়ে আঁতকে উঠি। আমি দেখতে পাই আমার বালিশ থেকে আনুমানিক 3 হাতের মতো কালো জটা লেজের মতো। তা দেখার পর আলোর সাথে সেই লেজটাও মিলে যায়। ভয় আমার শরীর ভিজে যায়। শীতের রাত, এত গরম থাকার কথা না, তারপরে আমার শরীর তখন হঠাৎ করেই কেমন যেন হয়ে যায়। কিন্তু আমার দিব্যি মনে আছে আমি সেই দিন লাইট অফ করে ঘুমিয়েছিলাম। এখনও সেই আলোর উৎস এবং সেই লেজটা কিসের ছিল আমি মিলাতে পারি না।
সকালে সবার সাথে শেয়ার করি, সবাই টেনশন করে। পরের দিন ভালো কবিরাজ ডেকে নিয়ে আসা হয়। কবিরাজ এসে নতুন গামছা, মোমবাতি, আগরবাতি নিয়ে আসন বসান এবং কবিরাজের সাথে থাকা জিন আমার শরীরে হাজির করা হয়। শরীরে জিনটা দেওয়ার পরে কি কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। পরে ফুফাতো ভাইয়ের কাছ থেকে জানতে পারি আমি নাকি একদম ছোট্ট ছোট্ট করে কথা বলছিলাম। কবিরাজ নাকি আমাকে জিজ্ঞেস করে, এই ছেলের সাথে কেন এমন করছিস? তখন আমার শরীরে দেয়া সেই জিন বলে, আজ থেকে 30 বছর আগে এই ছেলের বাবার সাথে একটি ঘটনা ঘটে। এনার বাবার সাথে খারাপ জিন ছিল। একদিন এর বাবার দম বন্ধ হয়ে মরে যাবার মতো অবস্থা হয়। সবাই ভাবে সে মরে গেছে, কিন্তু এক লোক এনাকে দেখে বুঝতে পারে সে মারা যায়নি। কবিরাজ এনে তাকে ভালো করা হয় এবং সেই জিন বাবাকে ছেড়ে তার ছেলেকে আসর করে। এই বলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম আমি জানি না। জ্ঞান ফিরে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। ভাইয়ের মুখে কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে যাই। এত বছর পর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার সাথেও ঘটবে আমি কিছুতেই ভেবে পাই না। বিশ্বাস করুন, আমার সাথে এখনো রাতে মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, কিন্তু আমার মুখে আল্লাহর কালাম থাকায় তেমন কোনো ক্ষতি হয় না। জানি না এভাবে আর কতদিন বেঁচে থাকবো। মহান আল্লাহ যেন এর সঠিক উপায় বের করে দেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই একদম সত্য ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আরও অনেক ঘটনা আছে, অন্য একদিন শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। নাম মাহিমউদ্দিন, বয়স 22, চর গোবিন্দপুর, জোনাইল, বড়াই গ্রাম, নাটোর। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের